এখন বাজে এটা শেয়ার দিতে বলবো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ঈদ পরবর্তী আপনাদের কোয়ান্টাম নার্সিং কোচিংয়ের ফেসবুক লাইভে আমরা আজকে আছি বাংলার বিষয় নিয়ে আলোচনা করব। ঈদ পরবর্তীতে সবাইকে ক্লাসে আবার স্বাগত। যদিও ক্লাস আগের থেকে শুরু হয়েছে, কিন্তু আমি একটু পরে আপনাদের সাথে জয়েন করছি। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার ভিতরে আছে বাংলা সাহিত্য পাঠ এবং যে পাঠগুলো মুখস্থ করতে হয় আমাদেরকে, যেগুলো আমাদেরকে আসলে টেকনিক দিয়ে মনে রাখা খুবই কঠিন। এগুলো নিয়ম নাই কোনো, মুখস্থ করতে হবে। এবং সাহিত্য পাঠটা এটাও একটা মুখস্থ বিষয়, যে বিষয়গুলো থেকে প্রশ্ন প্রত্যেকবারই এসে থাকে। ওয়ালাইকুম আসসালাম, আশা করি সবাই ভালো আছেন। যারা লাইভে জয়েন করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইভটা সবাই শেয়ার করে দিবেন দ্রুত, আমরা যাতে দ্রুত ক্লাসটা শুরু করতে পারি। যে আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন। ঈদ পরবর্তীতে তো আমার আজকে ফার্স্ট ক্লাস, আপনাদের কাছ থেকে একটু কমেন্ট নেই যে আপনারা কেমন আছেন। জি আলহামদুলিল্লাহ, ওকে ঠিক আছে, ফাইন। যেহেতু অনেকেই জয়েন করে ফেলছে, আমরা মূল ক্লাসে চলে যাই। আজকে আমরা মূল ক্লাসে এখনই চলে যাব। প্রথম যে প্রশ্নটা আমাদের আছে আজকে টপিকটা আমরা একটু দেখে নিই। সাহিত্য এবং মুখস্থ যে পাঠটা আছে, মুখস্থ টপিকগুলো থেকে আমাদের কোশ্চেন আজকে আমরা সলভ করব। প্রথম যে টপিকটা আছে মনীষা। মনীষা শব্দের অর্থ কি আপনারা কি জানেন? এখানে চাইছে যে মনীষা শব্দের বিপরীত অর্থ কি, কিন্তু বিপরীত অর্থ বের করতে গেলে আপনাকে কিন্তু শব্দ তো জানতে হবে। আমি যদি ওই শব্দের অর্থটা না জানি তাহলে বিপরীত শব্দ কিন্তু বের করতে পারবো না। এই মনীষী শব্দের অর্থ যদি আমি না জানি তাহলে এর অর্থটা কি, তাহলে বিপরীত শব্দ কিন্তু আমি বের করতে পারবো না। এখন এই যে ওয়ার্ডগুলো এখানে দেওয়া আছে, স্থিরতা, নির্বোধ, মনসিতা এবং প্রভা, এই চারটা শব্দের ভিতরে আপনারা কিন্তু মনীষী শব্দের অর্থ না জানলে বাকিগুলো বের করতে পারবেন না। তার জন্য আপনাকে কী করতে হবে? আগে মনীষী শব্দের অর্থ জানতে হবে। অনেকে কমেন্ট করতেছে দেখছি, ওকে কমেন্ট করতে থাকেন আপনারা। এখন এই মনীষী শব্দের অর্থ আমাদের জানতে হবে আগে,
তারপরে আমরা বিপরীত অর্থটা মনীষী শব্দের অর্থটা যদি বের করতে পারি তাহলে খুব সহজেই আমরা বিপরীত শব্দটা বের করতে পারবো। দেখেন মনীষী শব্দের অর্থ হচ্ছে প্রজ্ঞা। আমি যদি বলি মনীষী শব্দের অর্থ হচ্ছে প্রজ্ঞা, এটার শব্দ যে অর্থটা আছে এর অর্থ হচ্ছে প্রজ্ঞা বা জ্ঞানী বলে থাকি আমরা। এটা কিন্তু যখন আমরা জ্ঞানী বলছি তখন কিন্তু আপনি খুব সহজেই এর উত্তর পেয়ে গেছেন। যখন মনীষী শব্দের অর্থ জ্ঞানী বললাম, তাহলে এইখানে যে শব্দগুলো আছে তার ভিতরে এর বিপরীত শব্দ কোনটা, এটা কিন্তু আপনি খুব সহজে বের করতে পারতেছেন। তাহলে যখন আপনাকে একটা বিপরীত শব্দ বের করতে বলবে বা সমার্থক শব্দ বের করতে বলবে, ওই শব্দের অর্থ আগে জানতে হবে, তাহলে আপনি খুব সহজে এটা অন্যান্য শব্দগুলো বের করতে পারবেন। এইখানে যে শব্দগুলো দেওয়া আছে, যেমন প্রভা, প্রভা শব্দের অর্থ হচ্ছে স্থির, আলো। প্রভা শব্দের অর্থ হচ্ছে আলো। স্থিরতা, স্থির। মনসিতা শব্দের অর্থ কি আপনারা কি জানেন? এই যে নির্বোধ মানে কি? বোকা। নির্বোধ মানে কি? বোকা। মনসিতা শব্দের অর্থ কি জানেন আপনারা? মনসিতা শব্দের অর্থ আপনাদের কমেন্টগুলো একটু দেখি। ওকে, একের সি, একের সি বলছেন অনেকে, অনেকে একের বি বলছেন, একের বি বলছেন মারিয়া। আপনার উত্তরটা কিন্তু ভুল হচ্ছে। স্থির মানে স্থিরতা, একদম কি স্থির। আবার মনসিতা, এটার অর্থ হচ্ছে প্রজ্ঞা। এটার অর্থ হচ্ছে প্রজ্ঞা। অর্থাৎ এই মনীষা আর মনসিতা দুটোর অর্থ একই। মনীষা আর মনসিতার সমার্থক শব্দ। মনীষা এবং মনসিতা এই দুটো হচ্ছে সমার্থক শব্দ, দুটোর অর্থ হচ্ছে প্রজ্ঞা। দুইটার অর্থই প্রজ্ঞা। তাহলে এটা তো চাইছে বিপরীত শব্দ, তাহলে সমার্থক শব্দ কিন্তু এখানে হচ্ছে না। আমার উত্তর হবে কি? মনীষা মানে জ্ঞানী বা প্রজ্ঞা, তার উত্তর হবে কিন্তু নির্বোধ। আপনারা খুব সহজে মনে রাখতে বুঝতে পারতেছেন যেটা উত্তর হবে নির্বোধ। যার কোনো বোধ নাই, যার কোনো বোধ শক্তি নাই, বোকা, তাদেরকে বলতেছি আমরা নির্বোধ বা বোকা। পরবর্তীতে যে শব্দটা আছে সংশয়, এর বিপরীত শব্দ কি? সংশয়। সংশয় মানে কি? আমাদের ভিতরে একটা বিষয় দ্বিধান্বিত হয়ে পড়া, যে আমি একটা কিছু বিষয় নিয়ে পাজেল হয়ে গেছি, যে আমি বুঝতে পারতেছি না কি করব, কি হচ্ছে, বা আমি জানতেছি না। সংশয়, ভয় কাজ করতেছে ভিতরে। এইখানে এর বিপরীত শব্দ কোনটা? সংশয়। নির্ভয় মানে কি? যার কোনো ভয় নাই, বা যে নির্ভীক, যার কোনো ভয় নাই, নির্ভয়। প্রত্যয়, বিস্ময় এবং দ্বিধা। তাহলে এখানে একটু বলতো সংশয় মানে কি? দ্বিধা আমি একটু বললাম, তাহলে এটা কি সমার্থক শব্দ, এটা হচ্ছে সমার্থক শব্দ। বিস্ময়, বিস্ময় মানে কি? বিস্ময় শব্দের অর্থ কি? যে কোনো কিছু শব্দ দেখে আমরা বিস্ময়, বা যেখানে আবেগ প্রকাশ করি বিভিন্ন সময় আমরা বিস্ময় প্রকাশ করি, তাহলে এখানে সংশয় কিন্তু বিস্ময়ের সাথে যাচ্ছে না, বিপরীত শব্দ মিলে না এখানে। তাহলে আরেকটা থাকে কি? এটা নির্ভয় মানে কি? যার ভয় নেই। তাহলে সংশয় কি? এখানে দ্বিধা। এর বিপরীত কি হবে? প্রত্যয়। এর একটা শব্দ এখানে আছে প্রত্যয়, তাহলে সংশয় এর বিপরীত শব্দ হবে কিন্তু প্রত্যয়। হ্যাঁ, 2-এর বি। হ্যাঁ, ম্যাক্সিমামের উত্তর ঠিক আছে, 2-এর বি। 2-এর 4 বলছেন কে? 2-এর 4। আমি এখানে কি আছে? বিপরীত শব্দ, খেয়াল রাখতে হবে। এখানে কি বিপরীতাত্মক মানে কি? এই সংশয় মানে আছে দ্বিধা, তাহলে দ্বিধা, এই যে দ্বিধা, এটা কিন্তু সমার্থক শব্দ। এখানে চাইছে বিপরীত, তাহলে সংশয় এর বিপরীত শব্দ হচ্ছে প্রত্যয়। প্রত্যয় মানে হচ্ছে বিশ্বাস বা নিশ্চিত। প্রত্যয় মানে হচ্ছে বিশ্বাস বা নিশ্চিত, এটা হচ্ছে নিশ্চিত, কোনো সংশয় নাই, একদম নিশ্চিত। অনেকে জয়েন করে ফেলছেন, আপনারা লাইভটা শেয়ার করে দিবেন। ওকে, পরবর্তী কোশ্চেনে যদি আমরা চলে যাই, তা হচ্ছে উদার। উদারের বিপরীত শব্দ কোনটি? উদার এর বিপরীত শব্দ কোনটি? উদার মানে কি? যে আমরা বলি ব্যক্তিটা খুব উদার মনের মানুষ, মানে কি নরম মনের মানুষ, কোমল মনের মানুষ, বা আমরা বলি না সবকিছু উদার করে দাও, অন্যের জন্য সবকিছু উদার করে দাও। তার মানে কি? তার সবকিছু একদম নরম, সফট, কোমল, যেটা বিষয়টা আমরা বলে থাকি যে সে খুব ভালো মানুষ, উদার মনের মানুষ। তাহলে এইখানে কি মহান, এই কি চাইছে? বিপরীতাত্মক। এই মানে কি? উদার মানে আমরা কিন্তু মহান বলতে পারি, মহান মনের মানুষ, মহান মানুষ। তাহলে এটা কিন্তু সমার্থক হয়ে যাচ্ছে, কাছাকাছি। আবার অসৎ মানে কি? খারাপ, খারাপ। এখানে আর রজু মানে কি জানেন আপনারা? রজু শব্দের অর্থ কি জানেন? রজু মানে হচ্ছে সোজা, এর অর্থ হচ্ছে সোজা। এর বিপরীত শব্দ আসে অনেক সময় বক্র।
আমরা অনেক সময় রুজু মানে বক্র মনে করি, রুজু মানে কিন্তু সোজা, আর বক্র মানে হচ্ছে বাঁকা। বক্র মানে হচ্ছে বাঁকা, এদের বিপরীত শব্দ। রজু এটা হচ্ছে সোজা, এর বিপরীত শব্দ হচ্ছে বক্র। তাহলে এখানে কিন্তু উদার, আমরা বলি ওর মনটা অনেক সংকীর্ণ, কি ওর মনে কোনো জায়গা নেই, সংকীর্ণ, ছোট মনের মানুষ। তাহলে এই যে উদার মনের মানুষ আর সংকীর্ণ ছোট মনের মানুষ, তাহলে এই দুটা কিন্তু বিপরীত শব্দ। উদার এবং সংকীর্ণ এই দুইটা কিন্তু বিপরীত শব্দ। তিনের খ বলছেন অনেকেই, তিনের কিন্তু এ হবে, তিনের এ সংকীর্ণ, উদার, মহৎ মনের মানুষ, এটা মহান হচ্ছে সমর্থক শব্দ। এখানে প্রশ্নের সময় খেয়াল রাখবেন যে সমর্থক চাইছে না বিপরীতার্থক। বিপরীত মানে কি, ওটার যা অর্থ তার বিপরীত হবে, যা বোঝাতে চাইছে ওটার বিপরীত হবে। আর সমর্থক বললে ওর একই রকম শব্দ হবে, একই অর্থ প্রকাশ করবে। চার নম্বর কোশ্চেনে বলা হচ্ছে বাম দিকের শব্দের সঠিক বিপরীত শব্দ নয় কোনটি। এখানে খেয়াল রাখতে হবে, বাম দিকে যে শব্দগুলো আছে এখানে কোনটার সঠিক বিপরীত শব্দ নাই। যেমন এখানে তাহলে বাম দিকের শব্দ কোনটা? বিশ্বাস, ইস্তফা, রিক্ত, নিশ্চেষ্ট, এগুলো সব বাম দিকের শব্দ। বিশ্বাস, বিশ্বাসের বিপরীত কি? অবশ্যই অবিশ্বাস। তাহলে এটা কি সঠিক অবস্থায় আছে, তাহলে এটা কিন্তু চাইছে কি বাম দিকের শব্দের সঠিক বিপরীত শব্দ নয় কোনটি। তার মানে এটা বিপরীত শব্দ আছে, তার মানে এটা ঠিক অবস্থায় আছে, তাহলে এটা কিন্তু উত্তর হবে না। ইস্তফা, ইস্তফা মানে কি শেষ, আমি সবগুলো অর্থ আগে লিখি। রিক্ত মানে খালি। নিশ্চেষ্ট মানে যে চেষ্টা করে না, নিশ্চেষ্ট মানে যে চেষ্টা করে না, চেষ্টাকে নিশ্চেষ্ট বলা হচ্ছে। আর সচেষ্ট মানে যে চেষ্টা করে, তাহলে চেষ্টা করে না চেষ্টা করে, তাহলে দুটাই কিন্তু কি হচ্ছে বিপরীত শব্দ আছে। রিক্ত মানে খালি, পূর্ণ মানে কি পরিপূর্ণ। আবার ইস্তফা মানে হচ্ছে শেষ, নিবৃত মানে হচ্ছে শেষ, তাহলে এটা কি সমর্থক শব্দ আকারে আছে। নিবৃত এবং ইস্তফা দুটো সমর্থক শব্দ আকারে আছে। আমরা কি আছে বিপরীত শব্দ নয়, তার মানে কি বিপরীত শব্দ এই তিনটাতে একটা একটা বিপরীত শব্দ আছে। রিক্ত, পূর্ণ, নিশ্চেষ্ট, সচেষ্ট, বিশ্বাস, অবিশ্বাস, তিনটাতেই তার বিপরীত শব্দ করে আছে, তিনটাই বিপরীত শব্দ আছে, কিন্তু একটা আছে সমর্থক শব্দ। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে কিন্তু খ, খ নাম্বার উত্তর হবে। হ্যাঁ, চারের খ। দেখেন এখানে দেওয়া আছে 5 নম্বর কোশ্চেনে খাতক এর বিপরীত শব্দ কোনটি। এখন খাতক শব্দ জানতে গেলে খাতক শব্দের অর্থ আপনাকে জানতে হবে। এটার অর্থ আমি আগে না বলি। খাঁটি মানে কি? খাঁটি মানে হচ্ছে যেটার কোনো ভেজাল নাই, ভালো জিনিস, খাঁটি ছন্দবেন্দ্র হবে এখানে। যাই হোক, তাহলে খাঁটি আর ভেজাল দুটা কোনো বিপরীত শব্দ, তাহলে এখানে খাতক, খাতক, তাহলে এখানে খাতক আর অর্থ আমাদের জানতে হবে। আপনার খাতক অর্থ কি এটা আপনারা বলেন যে খাতক শব্দের অর্থ কি। আপনারা উত্তর পড়া দিয়ে আগে বলেন খাতক শব্দের অর্থ কি। পাইকারি মানে কি? যেখানে যে জায়গাতে বা যে যখন অনেক জিনিস একবারে বিক্রি করা হয় সেটাকে বলা হয় পাইকারি। মহাজন, গ্রামে বিভিন্ন বা এক একটা অঞ্চলে মহাজন থাকে, যার কাছ থেকে মানুষ ঋণ গ্রহণ করে বা যিনি মানুষকে ঋণ দেয়, এই তাকে মহাজন বলা হয়ে থাকে। এখন এই মহাজন, তাহলে এইখানে যে শব্দগুলো আছে তার ভিতরে খাতক শব্দের অর্থটা আপনারা দেখি কি লিখছেন সবাই, তারপরে আমি উত্তর বলি। খাতক শব্দের অর্থ কি? পাশের ঘ, পাশের খ, অনেকে বলছেন ভিন্ন রকম উত্তর পাচ্ছি। খাতক শব্দের অর্থ আপনারা বলতে পারলেন না। খাতক শব্দের অর্থ হচ্ছে যিনি ঋণ নেয়, যে ব্যক্তি ঋণ গ্রহণ করে, ঋণ গ্রহণ করে। তাহলে একটু আগে বললাম মহাজন হচ্ছে ঋণ দেয়, মহাজন কি ঋণ দেয়, আর নিচ থেকে খাতক, তাহলে কি দুইটা বিপরীত শব্দ না? খাতক আর মহাজন দুইটা হচ্ছে বিপরীত শব্দ। খাতক শব্দের অর্থ যে ব্যক্তি ঋণ গ্রহণ করে। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। বলা হচ্ছে যে নারী প্রিয় কথা বলে, যে নারী প্রিয় কথা বলে। এখন নারীরা প্রিয় কথা বলবেই, আবার অনেক সময় প্রিয় কথা বলে না। এখন এই যে নারী প্রিয় কথা বলে থাকে, এক কথা আমরা কি বলে থাকি?
প্রিয়ঙ্কর, প্রিয়ঙ্বদা, কৃতজ্ঞ, নিরহংকার। নিরহংকার মানে কি? যার মানে কোনো অহংকার নাই, তাহলে কিন্তু এটা হচ্ছে না উত্তর। আপনারা অনেক সময় সঠিক আনসার বের করার জন্য অপশন থেকে অপশন বাদ দিবেন, যেটা এই কারণে হবে না। আমরা নিরহংকার মানে কি? যার মানে অহংকার নাই, তাহলে এটা বাদ, উত্তর হবে না। কৃতজ্ঞ, কৃতজ্ঞ মানে কি? যে ব্যক্তি অন্যের উপকার স্বীকার করে, যে ব্যক্তি অন্যের উপকার স্বীকার, তাকে বলা হয় কৃতজ্ঞ। তাহলে এটাও কিন্তু উত্তর হচ্ছে না। তাহলে এইখানে উত্তর হতে পারে কোনটা? প্রিয়ঙ্কর এবং প্রিয়ঙ্বদা। তাহলে এইখানে দেখেন যে নারী প্রিয়ং কথা বলে, বলে, তাহলে এইখানে কি বলে এবং বদা দুইটা একই রকম অর্থ। তাহলে যে নারী প্রিয় কথা বলে তাকে বলা হয় প্রিয়ঙ্বদা। সবারই পারার কথা, ম্যাক্সিমাম সবাই পারছে আনসারটা। যা বিনা যত্নে উৎপন্ন হয়, এই বাক্যের সংকোচন কি হবে? অর্থাৎ এক কথায় প্রকাশ। যা বিনা যত্নে উৎপন্ন হয়, এটা এক কথায় প্রকাশ, বাক্য সংকোচন কি হবে? যা বিনা যত্নে উৎপন্ন হয়, এক কথায় প্রকাশ, এটাকে কি বলা হবে? দেখেন, যদি বলা হয় যা বিনা যত্নে লাভ করা যায়, একটা হচ্ছে, আমি এখানে পয়েন্ট করে লিখি, যা বিনা যত্নে লাভ করা যায়, যা বিনা যত্নে লাভ করা হয়, লাভ করা হয়েছে এমন, বা লাভ করা যায়, যা বিনা যত্নে লাভ হয়েছে একটা। পরে হচ্ছে যা বিনা আয়াসে, যা বিনা আয়াসে, যা বিনা আয়াসে পাওয়া যায়, যা বিনা আয়াসে লাভ করা যায় বা বিনা আয়াসে পাওয়া যায়, বিনা আয়াসে লাভ করা যায়, দুইটা। এবং তিনটা আরেকটা নাম দেখবো আমরা, যা এখানে একটা দেওয়া আছে, যা বিনা যত্নে উৎপন্ন হয়েছে, যা বিনা যত্নে উৎপন্ন হয়েছে। এই তিনটা বিষয় এখানে, তিনটার যে আমরা বাক্য সংকোচন পড়তেছি, তিনটার উত্তর এখানে আছে। তাহলে একটা উত্তর এখানে ভিতর থেকে পাবো, আর এই যে দুটা লিখলাম, এই দুটারও দুটা আলাদা অপশন হিসাবে এখানে উত্তর আমরা পাবো। তাহলে যা বিনা যত্নে উৎপন্ন হয়েছে, এটাকে কি বলা হবে? আপনাদের কমেন্টগুলো একটু দেখি। সাতের দুই, হ্যাঁ, ম্যাক্সিমাম এই উত্তরই। যা বিনা যত্নে লাভ করা গেছে, লব্ধ, লাভ মানে লব্ধ। যা বিনা যত্নে বিনা আয়াসে, এটা অনায়াস সলভ্য, এটা হচ্ছে অনায়াস সলভ্য। আর যা বিনা যত্নে উৎপন্ন হয়, সেটা হচ্ছে অযত্ন সম্ভূত। আর যা বিনা চেষ্টায়, আর এটা হচ্ছে বিনা চেষ্টায়, বিনা চেষ্টায়। যদি কখনো বলে বিনা চেষ্টায়, তখন উত্তর হবে অযত্ন, বিনা চেষ্টায় উৎপন্ন, বিনা চেষ্টায় উৎপন্ন, তখন হবে অযত্ন জাত। বিনা, তাহলে এখানে কি পাইলাম? বিনা যত্নে লাভ করা, লাভ করলে কি? অযত্ন লাভ। বিনা আয়েসে বললে অনায়াস সলভ্য, এবং উৎপন্ন বললে বিনা যত্ন উৎপন্ন হয়েছে, এটা কি? অযত্ন সম্ভূত। এবং যদি বলে বিনা চেষ্টায় উৎপন্ন, সেটা অযত্ন জাত। এগুলো কিন্তু আপনারা নোট করে রাখবেন। তাহলে আমার চারটা অপশন দিয়ে চারটা বাগধারা পড়ে ফেললাম। আমাদের একটা আসছে, পরে আবার দেখা গেল এটা না দিয়ে যে কোনো একটা, তিনটা একটা দিতে পারে। তাহলে এই অপশানগুলোর আমাদের অর্থ জানতে হবে, অপশানগুলোর যে বাক্য সংকোচন কেন, কোন জায়গা থেকে আসছে, এটা আমাদেরকে জানতে হবে। এরপরে বলা হচ্ছে কি করতে হবে বুঝতে পারে না যে, এখানে না হবে যদিও, কি করতে হবে বুঝতে পারে না যে। কি করতে হবে? আমি কি করব, হঠাৎ করে আমার সামনে একটা বিষয় চলে আসছে, আমি কি করে বুঝতে পারতেছি না। এই যে এখন কি করা উচিত আমার, এখন আমার কি করা সেটা বুঝতে পারতেছি না। অসম্ভব হবে, উত্তরকে অসম্ভব হবে,
অসম্ভব মানে কি? যেটা করা সম্ভব নয়, অসম্ভব, বোকা, যার কোনো জ্ঞান বুদ্ধি নাই। আকড়া মানে কি আপনারা জানেন? আকড়া শব্দের অর্থ কি আপনারা জানেন? আকড়া হচ্ছে, আপনারা যারা গ্রামে থাকেন বা গ্রামে কখনো থাকছেন, তারা যারা ধান চাল বাসায় উৎপন্ন হয়, ধান চাল বাসায় উৎপন্ন হয়, ওই ধান যখন মিল থেকে মাড়াই করতে হয়, মিল থেকে যখন মাড়াই করা হয়, দেখবেন যখন বাসায় মাড়াই করে নিয়ে আসার পরে ওই চাউলের ভিতরে কিছু কুড়া থাকে, অর্থাৎ ধানের উৎকৃষ্ট থাকে, ধানের কিন্তু কুড়া যেটাকে বলা হয়, ধানের যে উপরে খোসাটা, এটা হচ্ছে কুড়া হয়ে যায়। তাহলে ওই চাউলের সাথে কিন্তু এটা মিক্সড আকারে থাকে, এটাকে আবার ঝাড়তে হয়, ঝেড়ে কুড়াটা আলাদা করতে হয়, চাউলটা আলাদা করতে হয়। যখন এই আলাদা না করার অবস্থা থাকে, অর্থাৎ কুড়া এবং চাউল একসাথে মিশ্রিত অবস্থা থাকে, এটাকে বলা হয় আকড়া। বলা হচ্ছে যখন চাল এবং ধান একসাথে, ধানের যে কুড়া এগুলো যদি একসাথে থাকে তাকে বলা হয় আকড়া, কাড়া, তাকে বলা হচ্ছে কাড়া। তাহলে আশা করি ক্লিয়ার। আর কি করতে হবে এটা বুঝতে পারে না যে এটাকে বলা হচ্ছে কি কিং কর্তব্য বিমূল, কিং কর্তব্য বিমূল, পাজেল হয়ে যাওয়া, ইংলিশে বলা হচ্ছে পাজেলড। বলা হচ্ছে এখানে অসম্ভবকে সম্ভব করতে নিপুণ আছে। অসম্ভবকে সম্ভব করতে পারে কে? অনন্ত জলিল। অসম্ভবকে সম্ভব করাই কার কাজ? অনন্ত জলিলের কাজ। এখানে কিন্তু অনন্ত জলিল দিয়ে আসলে হবে না উত্তর। তাহলে এইখানে যে উত্তরগুলো আছে তার ভিতরে উত্তর কোনটা হবে? অঘটন পটয়েসি, ঘটন পটয়েসি, না অঘটন ঘটন পটয়েসি, অন্যান্য পটয়েসি। এইখানে কিন্তু কয়েকটা অপশন দেওয়া আছে এখানে। তাহলে উত্তর কোনটা হবে আপনারা দেন। অনন্ত জলিল দিবেন না, উত্তর হবে এখান থেকে যেটা, সেটাই অ্যান্সার করবেন। হ্যাঁ, সবারই অ্যান্সার সঠিক, সবাই সঠিক অ্যান্সার দিচ্ছেন। আপনারা তো খুব ভালো পারেন, পরীক্ষার হলে এরকম পারলেই চান্স হয়ে যাবে ইনশাল্লাহ। দেখেন এখানে অঘটন বলা হচ্ছে অসম্ভবকে সম্ভব করতে নিপুণ যে করতে পারে তাকে বলা হয় অঘটন ঘটন পটয়েসি। আপনাদের ম্যাক্সিমাম আনসার সঠিক, এটা আর আমি অঘটন ঘটন পটীয়সী। আমিষের অভাব, বাক্য কি হবে? আমিষের অভাব, আমিষ নাই, যেখানে আমিষ না তাকে কি বলা হচ্ছে? আমিষের অভাব। তার মানে এখানে যে প্রথমটা আছে কি গেসো, যা গাছে থাকে তাকে বলা হয় গেসো, যা গাছে থাকে তাকে বলা হয় গেসো। জলচর, জলে চরে যে তাকে বলা হয় জলচর, যে জলচর তাকে বলা হয় জলচর। নিরামিষ এবং অজিন, নিরামিষ মানে কি? যেখানে আমিষ নাই। নিরামিষ মানে কি? যেখানে আমিষ নাই। এবং অজিন শব্দের অর্থ কি আপনারা জানেন? অজিন মানে কিন্তু কিসের চামড়া? মৃগ চামড়া। মৃগ মানে কি? হরিণ। তাহলে অজিন মানে হচ্ছে হরিণের চামড়া, মৃগ চামড়া। মৃগ চামড়া যেটাকে আমরা সংখ্যায় বলতেছি, বলা হচ্ছে হরিণের চামড়া। হরিণের চামড়াকে এক কথায় বলা হচ্ছে অজিন, হরিণের চামড়া। হরিণের চামড়াকে বলা হয় সাপের খোলস। সাপের খোলসকে কি বলে? সাপের খোলস। এটাকে এক কথায় বলা হচ্ছে নির্মুখ। এটা এক কথায় বলা হচ্ছে নির্মুখ। সাপের খোলস এক কথায় বলা হচ্ছে নির্মুখ। আবার বাঘের চামড়া, বাঘের চামড়াকে এক কথায় বলা হচ্ছে কৃতি। বাঘের চামড়া এটা এক কথায় বলা হয় কৃতি, এক কথায় বলা হয় কৃতি। তাহলে আমরা কি পাইলাম? অজিন হচ্ছে হরিণের চামড়া, সাপের খোলস নির্মুখ, বাঘের চামড়া কৃত্রিম। দশের সি, হ্যাঁ সবারই অ্যান্সার সঠিক। বলা হচ্ছে উপকারীর উপকার স্বীকার করে না যে ব্যক্তি। উপকারীর উপকার স্বীকার করে না যে ব্যক্তি, যে ব্যক্তি উপকারীর উপকার স্বীকার করে না।
যে ব্যক্তি উপকার, যে আমি একজন ব্যক্তিকে উপকার করলাম, সেই ব্যক্তি কিন্তু আমি যে উপকারটা করলাম এটা কখনো স্বীকার করবে না। তাই কি আমরা কি বলবো, অকৃতজ্ঞ নাকি কৃতজ্ঞ? কৃতজ্ঞর মানে কি, এটা কিন্তু আমরা আগে দেখে আসছি, একটা অকৃতজ্ঞ, কৃতজ্ঞ, অন্যতম, কৃতজ্ঞ। এই যে কৃতজ্ঞ, যে উপকারের উপকার স্বীকার করে। উপকার আমি একজনকে উপকার করলাম, সে বললো না উনি আমাকে উপকার করছিল, এটাকে কি বলা আছে? কৃতজ্ঞ। কৃতজ্ঞ। অন্যতম, অন্যতম মানে কি? বহুর মধ্যে, অর্থাৎ অনেকের মধ্যে এক, অনেকের মধ্যে এক, এটাকে বলা হচ্ছে অন্যতম। কৃতজ্ঞ, যে আমি একজন ব্যক্তিকে উপকার করছি আবার সেই ব্যক্তি আমাকে ক্ষতি করলো, এটাকে বলা হবে কৃতজ্ঞ। অর্থাৎ উপকারীর অপকার করে, যে উপকার করছে এই উপকার করে ব্যক্তিকে আবার যাকে উপকার করছিলাম ওই ব্যক্তি আমাকে ক্ষতি করলো, তাহলে তাকে বলা হবে কৃতজ্ঞ। তাহলে আমি 3টা অ্যান্সার পেয়ে গেলাম, তাহলে উত্তর হবে কি? অকৃতজ্ঞ। এইভাবে আপনার অ্যান্সার বের করতে পারেন, যে অ্যান্সার আমি জানি না কিন্তু অপশনগুলোর মানে আমি জানি। 3টা অপশন মানে বের করে ফেলবেন, অর্থ বের করে ফেলবেন, তাহলে বাকি অ্যান্সারটা আপনাদের বের হয়ে যাবে। এগারোর অ্যান্সার কি হবে? 11 অ্যান্সার হচ্ছে অকৃতজ্ঞ। সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত এক কথায় প্রকাশ কি হবে? সমুদ্র থেকে হিমালয় পর্যন্ত এক কথায় প্রকাশ কি হবে? এটা সবার অ্যান্সার একটু দেখি, সবার অ্যান্সার দিচ্ছে অসমুদ্র হিমাচল না সমুদ্র হিমাচল? সবার অ্যান্সার বলেন, অসমুদ্র হিমাচল হবে না সমুদ্র হিমাচল হবে? এটা নিয়ে অনেকেই কনফিউজড যে অসমুদ্র দিব না সমুদ্র দিব। আপনাদের অ্যান্সারগুলো অসমুদ্র হিমাচল, অসমুদ্র হিমাচল, ম্যাক্সিমাম অ্যান্সারে অসমুদ্র হিমাচল দিচ্ছেন। 12D বলছেন অনেকেই। দুই রকম অ্যান্সার পাইছি কিন্তু আমি এখানে। কেউ বলছেন ম্যাক্সিমামের উত্তর হচ্ছে এটা আর এইটা। এখন কনফিউজ, উত্তর কোনটা হবে? উত্তর কোনটা হবে? তাহলে এখানে সমুদ্র থেকে হিমালয় পর্যন্ত, হিমাচল পর্যন্ত যে এক কথায় প্রকাশ, এটার উত্তর কিন্তু ম্যাক্সিমামের উত্তর যারা দিচ্ছেন অনেকেই 1 নম্বর দিচ্ছেন। 1 নম্বর যারা দিচ্ছেন তারা ভুল করছেন। 1 নম্বর যারা দিচ্ছেন তারা ভুল করছেন। উত্তর হবে কি? সমুদ্র হিমাচল। হিমালয় সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত, এটা এক কথায় বলা হচ্ছে সমুদ্র হিমাচল। সমুদ্র হিমাচল। হ্যাঁ, যারা পরে দিচ্ছেন সবার অ্যান্সারই সঠিক, প্রথমে অনেকেই ভুল করছেন। এটা কিন্তু একটু আগে আমরা পড়ে আসছি, যে উপকারীর অপকার করে এক কথায় প্রকাশ কি বলে? উপকারীর অপকার করে এক কথায় প্রকাশ তাকে কি বলা হয়? উপকারীর অপকার করে এক কথায় প্রকাশ তাকে কি বলা হবে? এখানে যে আমরা একটু আগে কিন্তু পড়ে আসলাম, অপকার মানে কি? ক্ষতি করা। একজন ব্যক্তি উপকার করছে, অন্য ব্যক্তি যদি তাকে ক্ষতি করে, মাত্র ইলেকট্রিসিটি চলে গেছে, আমাকে দেখা যাবে না, কোনো সমস্যা নাই, আপনারা বোর্ড ভালো সুন্দর দেখতে পাবেন। এখন বোর্ড থেকে লেখাগুলো দেখতে পেলেই হবে, সমস্যা নাই। আপনারা আমার দেখার দরকার নাই, লেখাগুলো ভালোভাবে দেখতে পেলেই চলবে। তাহলে এখন দেখেন যে একজন ব্যক্তি উপকার করছে, ওই ব্যক্তি যদি অন্য দ্বারা ওই যে ব্যক্তি উপকার করছে তাকে ক্ষতি করে, তাকে কি বলা হবে? আমি কিন্তু আগে বলে দিয়েছিলাম। তাহলে এটা ম্যাক্সিমাম উত্তর জানার কথা, সবাই পারছেন। এটা উত্তর হচ্ছে কৃতজ্ঞ।
এখন আসছে বাগধারা। বাঘ ধরলে হবে না কিন্তু, এটা কিন্তু বাঘ কি, এটা কি, এটা হচ্ছে বাঘ। আর বাঘ মানে কিন্তু এই বাঘ, এই বাঘ হচ্ছে বনের বাঘ। আর এই বাঘ মানে বাগধারা। বাগধারা বলতে আমরা কি বুঝবো এখান থেকে, এটা একটা বাগধারা। সাক্ষী গোপাল, এই সাক্ষী গোপালের অর্থ কি? সাক্ষী গোপাল, যে সাক্ষী গোপাল তার আমার দরকার নাই, তার মানে সে ব্যক্তি শুধু একজন সাক্ষী কোথায় থাকে, একটা কোনো কাজ হয়ে গেল বা যে কোনো একটা অপরাধমূলক কাজ হয়েছে সেখানে কোনো যে ব্যক্তি থাকে সেই ব্যক্তি কি করেন, ওটা দেখে পরবর্তীতে ওর পক্ষে বিপক্ষে সাক্ষী দেয়। সাক্ষী দেয়, তার পক্ষে দিতে পারে, বিপক্ষে দিতে পারে, যে কোনটা সঠিক ঘটনা সে তুলে ধরে। এখন যে গোপাল সাক্ষী, সাক্ষী যে গোপাল, কোনো কাজেই আসে না, এই ব্যক্তি কোনো কাজে আসে না। সে ওইখানে দেখছে যে কিন্তু কোনো প্রতিবাদ করে নাই বা এর পক্ষে বিপক্ষে কোনো কথাই বলে নাই, কারণ এটাকে বলা হয় কি সক্রিয় দর্শক। সক্রিয় দর্শক মানে একটা মারামারি হচ্ছে, দুজন ব্যক্তি, একজন তাদেরকে আলাদা করে দিল, এটা হচ্ছে সক্রিয় দর্শক। কর্তব্য বিমুখ, কর্তব্য বিমুখ মানে কি, যে কাজ করতে চায় না তাকে বলা হয় কর্তব্য বিমুখ, কর্তব্যপরায়ণ যে কাজটা করে। আর নিষ্ক্রিয় দর্শক মানে কি, একটা মারামারি হচ্ছে, আমি যেহেতু ভিডিও করলাম আমি হচ্ছে নিষ্ক্রিয় দর্শক, আমার দরকার ছিল কি মারামারিটা থামানো, কিন্তু আমি উল্টা কি করলাম, আমি ভিডিও করছি, এখানে কোনো থামানোর কাজ নাই, ওরা যা পারে করুক, আমি চুপচাপ দেখি, সমস্যা নাই। তাহলে এটাকে বলা হচ্ছে, সাক্ষী বলা হচ্ছে নিষ্ক্রিয় দর্শক। আবদুল্লাহ বলছেন আমার মতো নিষ্ক্রিয় দর্শক। আপনার মতো নিষ্ক্রিয় দর্শক তো সমাজের বোঝা হয়ে যাবে। আপনার সামনে অপরাধ হইলে অবশ্যই উচিত আপনার বিরোধিতা করা, অপরাধে আপনার সামনে হইলে অবশ্যই বিরোধিতা করবেন। আপনার যতটুকু সামর্থ্য আছে, নিজেকে সেফ রেখে যতটুকু সম্ভব আপনার সামনে কোনো অপরাধ ঘটলে অবশ্যই বিরোধিতা করবেন। এরপরে কোশ্চেন বলা হচ্ছে, সৌভাগ্যের বিষয় কোন বাগধারাটি দ্বারা বোঝানো হয়েছে? সৌভাগ্যের বিষয় কোন বাগধারাটি দ্বারা বোঝানো হয়ে থাকে? এখানে যে দেওয়া আছে গোপ খেজুরে। গোপ মানে কি, এই যে মানুষের ঠোঁটের উপর যে গোপ থাকে, এই গোপের উপরে মনে করেন একটা এতটাই অলস ব্যক্তি, তার উপর একটা খেজুর রাখা হয়েছে, তার গোপের উপরে খেজুর রাখা হয়েছে, সেটাও সে মুখে নিয়ে খাইতে পারতেছে না। গোপ খেজুরে মানে এমন একটা ব্যক্তি যে তার মুখের সামনে খেজুর, মানে গোপের পারে মুখের কাছে খেজুর রাখা হয়েছে, কিন্তু সে ব্যক্তি ওই খেজুরটা নিয়েও মুখের ভিতরে ঢুকায় খাইতে পারতেছে না। তাহলে এটাকে বলা হচ্ছে কি, যে এতটাই অলস যে খেজুরটা নিয়ে সে গোপের উপর থেকে খাইতে পারতেছে না। তাহলে এটাকে বলা হচ্ছে কি, একদম নিতান্তই অলস। এলাহি কাণ্ড, বিরাট ব্যাপার। এলাহি কাণ্ড বলা হচ্ছে একাদশে বৃহস্পতি। একাদশী হিন্দু ধর্মাবলম্বীতে একাদশী তাদের একটা তিথি। এই তিথিটা হচ্ছে সৌভাগ্যের বিষয়, বা এই তিথিটা কি, তিথিটা হচ্ছে ভালো। একাদশী তিথিটা তাদের জন্য ভালো। আবার বৃহস্পতিবারও তাদের জন্য একটা যে সপ্তাহের একটা দিন, যেখানে তারা এই সপ্তাহে তারা বিভিন্ন ধরনের পূজা অর্চনা করে থাকে। বৃহস্পতিবার তাদের জন্য আবার একটা সৌভাগ্যের বিষয়। এখন দুইটা ভালো বিষয় যখন একত্রে হচ্ছে, একাদশী বিভিন্ন সময় কোনো বিভিন্ন বারে পড়তে পারে, কিন্তু যখন একাদশীটা বৃহস্পতিবারে পড়বে, তাহলে এটাকে বলা হচ্ছে পরম সৌভাগ্য, অর্থাৎ সৌভাগ্যের উপরে সৌভাগ্য। তাদের ধর্মাবলম্বী, অর্থাৎ হিন্দু ধর্মাবলম্বী অনুযায়ী, ধর্মমত অনুযায়ী একাদশী বৃহস্পতি মানে কি, যে দুইটা পবিত্র জিনিস একদিনে, দুইটা ভালো জিনিস একদিনেই পড়ছে, তখন এটাকে বলা হচ্ছে সৌভাগ্যের বিষয়, একাদশী বৃহস্পতি। গোপ খেজুরে নিতান্ত অলস। ওকে, বলা হচ্ছে ভূষণ্ডির কাক কথাটির অর্থ কি? ভূষণ্ডির কাক, ভূষণ্ডির কাক, এই বাগধারাটির অর্থ কি? ষড়যন্ত্রকারী হবে, দীর্ঘ প্রতিক্ষণ, দীর্ঘ ব্যক্তি, অপরিজনীয় ব্যক্তি। চারটা অপশন আছে এখানে। এখন প্রবীণ ব্যক্তি, প্রবীণ ব্যক্তি বা অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি, অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি। এখন মানুষের অভিজ্ঞতা কখন হয়? যখন তার বয়স হয়, বয়সের সাথে মানুষের অভিজ্ঞতা কিন্তু বাড়তে থাকে। যার বয়স হবে তার কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। আর এখানে এই যে প্রবীণ ব্যক্তি, প্রবীণ মানে যার বয়স হয়ে গেছে তাকে বলা হচ্ছে প্রবীণ। আবার দীর্ঘ ব্যক্তি মানে কি, যার আয়ু অনেকদিন
হয়ে গেছে, অর্থাৎ কি যার বয়স অনেক বেশি। তাহলে কি তিনটা কিন্তু একই রকম, এই যে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি, প্রবীণ ব্যক্তি। এই ভূষণ্ডির কাক মানে বোঝানো হচ্ছে যার বয়স অনেক বেশি বা দীর্ঘায়ু ব্যক্তি বা যার অভিজ্ঞতা অনেক বেশি, তাকে বলা হচ্ছে কি ভূষণ্ডির কাক। অপশানে কিন্তু এটাও থাকতে পারে, অপশানে অভিজ্ঞতা থাকতে পারে, অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি বা প্রবীণ, এটাও থাকতে পারে। যে কোনো একটা থাকলে আমার উত্তর কি, তার মানে কি এই ভূষণ্ডির কাক মানে দীর্ঘায়ু ব্যক্তি বা অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি বা প্রবীণ ব্যক্তি, এটা বোঝানো হয়ে থাকবে। বলা হচ্ছে শিরে সংক্রান্তি বাগধারাটির অর্থ কি? শিরে সংক্রান্তি এই বাগধারাটার অর্থ কি? শিরে সংক্রান্তি শিরে সংক্রান্তি বাগধারাটার অর্থ, ম্যাক্সিমারি অ্যান্সার সঠিক হচ্ছে, আপনারা অ্যান্সার দিচ্ছেন। সতেরো, 17 গ, 17 সি, ম্যাক্সিমাম অ্যান্সার সঠিক, সবার উত্তরটাই সঠিক আছে এখানে। আসন্ন বিপদ, চির সংক্রান্তি অর্থ হচ্ছে আসন্ন বিপদ। হাত ধুয়ে বসা, হাত ধুয়ে বসা মানে কি? খেতে বসা, আমরা খেতে বসে আগে হাত ধুয়ে বসি, ঠিক আছে। ভণ্ডামি করা, শুরু করা, সাধু সাজা, চারটা অর্থ এখানে দেওয়া আছে। তাহলে এখানে শুরু করা, ভণ্ডামি করা, খেতে বসা এবং সাধু সাজা, এই চারটার ভিতরে কোনটা হবে? 18-র 1, 18-র 4, অনেকে অ্যান্সার দেখতেছি এখানে। হাত ধুয়ে বসা, হাত ধুয়ে বসা, এখানে 3 টাকার উত্তর পাইছি। অনেকেই বলছেন শুরু করা, কেউ বলছেন খেতে বসা, কেউ বলছেন সাধু সাজা। দেখি ম্যাক্সিমামে কোন উত্তর দেয় সেটা আমি দেখি। সবারই অ্যান্সার 18 সি বলছেন 3 জন, 18 1 বলছেন 4-5 জন। দেখেন হাত ধুয়ে বসা মানে আমি এমনভাবে বসে গেছি আমার কোনো দোষ নাই, আমি হাত দিয়ে আমি কোনো কিছুর ভিতরে নাই, আমি এমন বসেছি আমার কোনো দোষ না, আমি সব কিছু যে আমি কাজ করে আসছি, সে আমি একটা আকাশ করে আসছি, আকাশ করে এসে দেখা যাচ্ছে যে আমাকে বুঝতে পারবে না এই কাজটা আমি করছি। কী করেছি? আমি হাত চাত ধুয়ে একদম বসে গেছি, আমি কিছুই করি না, আমি কিছুই জানি না। তাহলে এটা হচ্ছে হাত ধুয়ে বসা। সেটা কি? হাত ধুয়ে বসা সাধু সাজা। হাত ধুয়ে বসা মানে হচ্ছে সাধু সাজা, যে আমি কোনো কাজ করি নাই, আমি কিছুই করি না, আমি জানিও না, আমি সব কিছু একদম হাত দিয়ে বসে গেছি, আমি কোনো কিছু জানি না এটা বিষয়ে। তাহলে এটাকে বলা হচ্ছে সাধু সাজা। কেতাদুরস্ত বাগধারাটির অর্থ কি? একটু আগে দীর্ঘজীবী পড়ে আসলাম আমরা, দীর্ঘজীবী ভূষণ্ডির কাক দীর্ঘজীবী, নির্জীব, অলস। নির্জীব মানে কি? যার জীবন নাই, নির্জীব। অলস, গোপ খেজুরে, নিতান্তই অলস, কুড়ে স্বভাবের, যাদের অলস বলা হচ্ছে। কেতাদুরস্ত, কেতাদুরস্ত বাগধারার অর্থ হচ্ছে, সবারই জানার কথা, এটা খুব সহজ একটা বিষয়। কেতাদুরস্ত হচ্ছে কেতাদুরস্ত কি হবে? তো সবগুলো অ্যান্সার বলে দিচ্ছে, তার মানে কি এটা পরিপাটিই হবে। তামার বিষ, তামা, তামা একটা পদার্থ, তামা একটা পদার্থ। এই পাত্রে যদি পানি রাখা হয়, এই পানিটা অনেকদিন ভালো থাকে, এবং এই পানিটা অনেকদিন ভালো থাকে, এবং এই তামার পাত্রে যদি পান করা হয়, পানি পান করা হয়, সেটা শরীরের জন্য স্বাস্থ্যকর, শরীরের জন্য অনেক উপকারী। এখন কি করা হয়েছে? তামার সাথে সীসা, আমরা জানি সীসা একটা খারাপ জিনিস, যেটা মানুষের শরীরে খুব খারাপভাবে ইফেক্ট করে, এবং এটা একটা বিষাক্ত একটা জিনিস সীসা।
বিভিন্ন ব্যক্তিরা এই তামার সাথে ওই সীসা মিক্স করে বিভিন্ন পাত্র তৈরি করলো। যারা কারিগর আছে তারা কি করলো, এই সীসার সাথে তামা আর সীসা একসাথে মিক্স করে যখন একটা পাত্র তৈরি করলো, তাহলে তামার পাত্রে আমরা পানি পান করছি উপকারের আশায়, কিন্তু যখন এই যে তামার সাথে সীসা মিক্স করা হলো, তাহলে এটা বিষ মিশে গেল। তাহলে এটা কি হলো, এই তামাটা আবার দামি, এই তামার সাথে সীসা মিক্স করে একটু কম দামে দেখা যাচ্ছে যে কেনার জন্য বা কম দামে বেশি লাভের আশায় তারা বেশি লাভ করতে গেল। বেশি লাভ করতে যাওয়ার কারণে কি হলো, এই অর্থের একটা কুপ্রভাব সৃষ্টি হলো এখানে, অর্থের কুপ্রভাব। আবার এই তীব্র জ্বালা, কুল কাঠের আগুন, প্রশ্ন আসতে পারে কুল কাঠের আগুন, এই বাগধারার অর্থ হচ্ছে তীব্র জ্বালা। কুল কাঠের আগুনে যদি আগুন ধরানো, এটা প্রচুর পরিমাণে জ্বলে, এই জন্য এটাকে বলা হয় তীব্র জ্বালা, কুল কাঠের আগুন। হ্যাঁ, সবার অ্যান্সারই সঠিক, ঠিক আছে। অরণ্যে রোধন, অরণ্য মানে হচ্ছে কি, বন। অরণ্য মানে হচ্ছে বন, আর রোদন মানে হচ্ছে কান্না। এখন অরণ্যতে বনে কান্না করা, হ্যাঁ, বনে কান্না করলে কি হবে, আপনি বনে যাই যদি কান্না করেন, আপনার কান্না কেউ শুনবে? আপনি বনে যেয়ে বিপদে পড়ছেন, কিন্তু আপনি কি উপায় না খুঁজে কান্না করতে আছেন, এই কান্না কেউ শুনবে? কান্না কেউ শুনবে না, আপনার কান্না শোনা কেউ এখানে থাকবে না। তাহলে এই কান্না করে লাভ কি? এই কান্না করে কোনো লাভ নাই। তাহলে ডুমুরের ফুল যে দেখা যায় না, ডুমুরের ফুল কি আমরা বিভিন্ন সময় বলে থাকি যে তুমি আজকাল ডুমুরের ফুল হয়ে গেছো, তোমাকে দেখাই যায় না। তার মানে কি, ওই ব্যক্তিকে ডুমুরের ফুলকে আমরা দেখতে পারি না, একবার ডুমুরটাই কাছে দেখা যায়। আকাশ কুসুম অবাস্তব জিনিস, অবাস্তব কল্পনা। আকাশ কুসুম, ঘোড়ার ডিম, এটা অবাস্তব জিনিস। ঘোড়ার ডিম, এটা বিভিন্ন সময় বলে থাকি ঘোড়ার ডিম, কিন্তু এটা বাস্তবে সম্ভব না, কোনো ডিম হয় না একবারে। তাহলে এইখানে এই যে অরণ্যে যদি বনে যদি কান্না করি, এই কান্না করে কোনো লাভ নাই, তার মানে কি নিষ্ফল আবেদন। এখন যদি আপনি এটা আবার বাক্য শুদ্ধির ভিতরে আসে, বনে ক্রন্দন, আপনি একটু মাতবাড়ি করে বললেন যে বাক্য শুদ্ধির ভিতরে বনে ক্রন্দন, অরণ্য মানে কি বন, রোদন মানে কি কান্না, আপনি বাগধারার অর্থ পরিবর্তন করে দিলেন। এই বাগধারার শব্দ পরিবর্তন করে দিলে এটার একটা বাক্য তার যোগ্যতা হারায়। এই বাগধারা যদি শব্দ পরিবর্তন করে দেওয়া হয়, ওই সময় বাগধারা তার যোগ্যতা হারাবে, অর্থাৎ বাক্যটা যোগ্যতা হারাবে। তখন বনে ক্রন্দন হবে না, অরণ্যের রোদনই থাকবে। আর হচ্ছে বনে কান্না মানে হচ্ছে এই যে নিষ্ফল আবেদন, নিষ্ফল আরজি আবেদন একই জিনিস। বলা হচ্ছে মুখ চলা বাগধারাটির অর্থ কি? আমরা বিভিন্ন সময় বলে থাকি ওইটা তার মুখ চলে বেশি। এটা কি, কেন বলা হয়ে থাকে মুখ চলা? মুখ চলা বাগধারাটির অর্থ কি? মুখ চলা, যে বেশি কথা বলে তাকে বলা হয় তার মুখ, তাকে সেই ব্যক্তিকে বলা হয় তার মুখ বেশি চলে। যে বেশি কথা বলে আমরা বলে থাকি যে তার মুখটা বেশি চলে। কথায় যে কোনো কথায় সে কথা বলে থাকে, আস্তে আস্তে কথা বলে, তার কথা থাকবে সব সময়, তাকে আমরা কি বলি? বাচাল বলে থাকি। যে বেশি কথা বলে তাকে আমরা কি বলি? বাচাল বলে থাকি। তাহলে এটার আনসার হবে হচ্ছে বাচাল। বলা সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি? সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি? 23 নম্বর কোশ্চেন আছে, সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি? বাচাল। কে আছেন এখানে? বাচাল কে আছেন? বেশি কথা বলেন এমন কে আছেন যে বেশি কথা বলেন, সবসময় কথা বলতেই থাকেন? অনেকেই আছে, আমি জানি যে আপনারা অনেকেই আছেন যে বেশি কথা বলেন। বেশি কথা বলা যাবে না, যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলতে হবে। ওকে, 23-এর ঘ দেখো, সুধাংশু, বিধু, শশাঙ্ক, তিনটার অর্থ হচ্ছে চাঁদ। আর সূর্য শব্দের সমার্থক শব্দ হচ্ছে আদিত্য, সূর্য।
কোনটি খবর শব্দের সমর্থক শব্দ নয়? খবর শব্দের সমর্থক শব্দ নয় কোনটি? খবর শব্দের সমর্থক শব্দ নয় কোনটি? গুজব। গুজব মানে কি? মিথ্যা ঘটনা, মিথ্যা ঘটনা। সংবাদ, সংবাদ মানে কি? খবর। সন্দেশ, এটার অর্থ খবর। বার্তা, এটার অর্থও কিন্তু খবর। তাহলে আমরা তিনটার অর্থ খবর পাইলাম, সংবাদ, সন্দেশ। সন্দেশ মানে খবর, সন্দেশ মানে মিষ্টি না রে ভাই, সন্দেশ মানে কিন্তু মিষ্টি না, সন্দেশ মানেও খবর। সন্দেশ থেকে সংবাদের উৎপত্তি, সন্দেশ থেকে সংবাদ খবরের উৎপত্তি। সন্দেশ মানে মিষ্টি না ভাই, টাকা দিয়ে আসবেন না, সন্দেশ মানে মিষ্টি না। গুজব, গুজব মানে মিথ্যা ঘটনা, মিথ্যা ঘটনা রটানো, সেটাকে বলা হচ্ছে গুজব। হ্যাঁ, আপনারটা হয়েছে আসাদুজ্জামান আসাদ, আপনারটা হয়েছে। ম্যাক্সিমামেরই ভুল গেছে, এই বছরটা ম্যাক্সিমামই ভুল করছেন। সন্দেশ, সবাই সন্দেশ দিচ্ছেন, সন্দেশ মিষ্টি নাই, এই সন্দেশ মানেও খবর। সন্দেশ মিষ্টির নামও আছে, কিন্তু এখানে মিষ্টির নাম আসবে না। সত্য। সত্য, এই সত্য সত্য নিয়ে দুইটা আমাদের বিভ্রাট ঘটে। এই সত্য এবং সত্য নিয়ে আমাদের ভিতরে অনেক সমস্যা, যে এটা দুইটার অর্থ কিন্তু দুই রকম, দুইটার উচ্চারণ একই রকম হইলেও দুইটার অর্থ কিন্তু ভিন্ন। এই সত্য মানে হচ্ছে মালিকানা, মালিকানা বা অধিকার, মালিকানা বলতে পারি বা অধিকার বলতে পারি আমরা। অধিকার, আমরা বলে থাকি এই জমিতে আমার সত্ত্ব আছে, এই জমিতে আমার সত্ত্ব আছে, বা আমি আমার সত্ত্ব ত্যাগ করে দিলাম, মালিকানা ত্যাগ করে দিলাম, ওই সত্ত্ব হচ্ছে এই সত্ত্ব, মালিকানা। আর এই সত্ত্ব মানে হচ্ছে অস্তিত্ব, অস্তিত্ব, অস্তিত্ব বোঝানো হয়ে থাকে। অস্তিত্ব যেমন আমরা বলে থাকি অন্তঃসত্ত্বা, অন্তঃসত্ত্বার সময় এটা ব্যবহার করা হয়, অন্তঃসত্ত্বা, অর্থাৎ একজনের ভিতর আরেকটা সত্তা বিরাজ করে থাকে। তাহলে সত্তা, এই সত্তা হচ্ছে অস্তিত্ব বোঝানো হয়ে থাকে, অস্তিত্ব, এটা হচ্ছে অস্তিত্ব। সন্দেশ মানে খবর, আমি এটা আসলে জানতাম না, আজকে জানলেন, এই একটা কোশ্চেনে জানলেন। আমার এদিকে পিঠা আছে, সন্দেশ, হ্যাঁ পিঠা, আমি তো বললাম সন্দেশ মানে একটা মিষ্টিও আছে, দুধ দিয়ে বানায়, এটা পিঠাও আছে, কিন্তু ওই সন্দেশ এখানে মিলালে হবে না, সন্দেশ মানে খবর। তাহলে এই সত্য মানে হচ্ছে অস্তিত্ব বোঝানো হবে। মারতণ্ডের সমর্থক শব্দ কোনটি? মারতণ্ড, দেখেন নিষ্ঠুর, যার হৃদয় কঠিন, নিষ্ঠুর, খারাপ প্রকৃতি, তাকে বলা হচ্ছে নিষ্ঠুর। সূর্য, সূর্য আমরা কয়েকটা সমর্থক শব্দ কিন্তু এটা পড়ে আসলাম আগে। কোঠা, কোঠা মানে কি? প্রকোষ্ঠ, প্রকোষ্ঠ বা ঘর বলতে পারি আমরা। কোঠা মানে হচ্ছে প্রকোষ্ঠ বা ঘর। সাধু, যার কোনো দোষ নাই, সাধু ব্যক্তি, সাধু ব্যক্তি যার কোনো দোষ নাই। 26, 26, 26-এর ক কেমনে হয় ভাই? মারতণ্ড, মারতণ্ড, এটা একটু আগে আমরা পড়ে আসছি, মারতণ্ড, এ তো হবেই না। নিষ্ঠুর ব্যক্তি, নিষ্ঠুর আর মারতণ্ড কি এক জিনিস? মারতণ্ড হবে না। কোঠা, কোঠা মানে কি? কোঠা মানে ঘর বা প্রকোষ্ঠ বললাম আমরা। আর সাধু ব্যক্তি, ভালো ব্যক্তি, সাধু দোষ নাই। মারতণ্ড শব্দের অর্থ হচ্ছে সূর্য, মারতণ্ড শব্দের অর্থ কি? সূর্য, মারতণ্ড শব্দের অর্থ হচ্ছে সূর্য। 26-2 সূর্য, মারতণ্ড, আদিত্য, মারতণ্ড সব একই জিনিস।
জায়া, জায়া শব্দের অর্থ কি? জায়া শব্দের অর্থ কি? জায়া মানে হচ্ছে আমরা বলি না জায়া ও পতি, কোন সমাস? জায়া ও পতি দ্বন্দ্ব সমাস। দম্পতি একসাথে বলা হয় দম্পতি, দম্পতি দ্বন্দ্ব সমাস। জায়া ও পতি ব্যাস বাক্য। তাহলে জায়া মানে কি? জায়া, জায়া মানে হচ্ছে জায়া ও পতি বলে, তাহলে পতি মানে হচ্ছে স্বামী, জায়া মানে হচ্ছে স্ত্রী, স্ত্রী, স্ত্রী। এখানে নন্দিনী মানে কন্যা, নন্দিনী মানে হচ্ছে কন্যা, কন্যা মানে তো কন্যাই। ভগ্নী মানে কি? ভগ্নী মানে হচ্ছে বোন। আমরা ভগ্নী মানে বোন কীভাবে বুঝবো? আমরা বলি ভগ্নীপতি। কাকে বলি? দোলাভাইকে বলে ভগ্নীপতি, ভগ্নীর স্বামী, অর্থাৎ বোনের স্বামীকে বলে ভগ্নীপতি। তাহলে ভগ্নীপতি কে? দোলাভাই। তাহলে ভগ্নীপতি, অর্থাৎ বোনের স্ত্রী ভগ্নীপতি। তাহলে এখানে জায়া যেটা স্ত্রী, অর্ধাঙ্গিনী, আমরা বিভিন্ন সময় বলে থাকি সে আমার অর্ধাঙ্গিনী। অর্ধেক দিয়ে দিয়েছেন আপনার অর্ধেক অঙ্গ, আপনি অর্ধেক, আপনার স্ত্রী অর্ধেক, অর্ধাঙ্গিনী। চাঁদ এর সমার্থক শব্দ কোনটি? চাঁদ এর সমার্থক শব্দ কোনটি? শশী, অর্ক, অপ, ভানু। এর ভিতরে কোনটি সমার্থক শব্দ চাঁদের? কোনটা হবে? অ্যান্সার বলেন। সবারই পারার কথা। চাঁদের সমার্থক শব্দ কোনটি? সবারই পারার কথা। হ্যাঁ, সবাই পারছে। চাঁদের সমার্থক শব্দ হচ্ছে শশী। শশী মানে হচ্ছে চাঁদ। সমীর শব্দের সমার্থক কোনটি? সমীর। সমুদ্রতে আছে অবনী, তারপর আছে অর্ণব, তারপর পারাবার, এগুলো সমুদ্র। বাতাস, সমীর, রোদ, সূর্য, কুয়াশা। কুহেলি মানে কি? কুহেলি পরীক্ষায় আসে, কুহেলি, কুহেলি, এটা পরীক্ষায় আসে। তার এই পরে মানে যে কবিতা, তার ভিতরে কিন্তু আছে কুহেলি উত্তরী মাঘের সন্ধ্যা। তাহলে কুহেলি, কুহেলি মানে আছে কুয়াশা। উত্তরী মানে শব্দের অর্থ কি? উত্তরী শব্দের অর্থ হচ্ছে চাদর। কুহেলি শব্দের অর্থ হচ্ছে কুয়াশা, আর উত্তরী মানে হচ্ছে চাদর, কুয়াশার চাদর। কুহেলি উত্তরী মাঘের সন্ন্যাসী। তাহলে এর সমী শব্দের অর্থ কি? সমী শব্দের অর্থ হচ্ছে বাতাস। কোহলি না কুহেলি, কুয়াশা। মাত্র বললাম সমুদ্র শব্দের প্রতিশব্দ নয় কোনটি? তার মানে এখানে তিনটা শব্দ আছে সমুদ্র শব্দের প্রতিশব্দ। অর্ণব, একটু আগে বললাম অর্ণব, রত্নাকর, পারাবার, এই তিনটাই হচ্ছে সমুদ্রের প্রতিশব্দ। সমুদ্রের প্রতিশব্দ তো সমার্থক শব্দ হচ্ছে অর্ণব, রত্নাকর, পারাবার, সবগুলো হচ্ছে। আবার আছে হচ্ছে বারিধি, আরও আছে এখানে সমুদ্র প্রতিশব্দগুলো আছে বারিধি, এটাও সমুদ্র। আপনারা কয়েকটা বিষয় ভালো করে এই সমার্থক শব্দগুলোর ভিতরে সূর্য, চন্দ্র, পৃথিবী, চন্দ্র, পৃথিবী, তারপর হচ্ছে বাতাস, তারপরে পড়বেন হচ্ছে পদ্ম, পদ্ম, ঘোড়া, সমুদ্র, মেঘ, সমুদ্র, মেঘ, তারপর হচ্ছে ময়ূর। মোটামুটি এই কয়েকটা পয়েন্ট ভালো করে পড়বেন আপনারা, এখান থেকে পরীক্ষা বেশি আসে। সমুদ্র, মেঘ, ময়ূর, ঘোড়া, পদ্ম, বাতাস, পৃথিবী, চন্দ্র, সূর্য, এই কয়েকটা পয়েন্ট থেকে পরীক্ষায় বেশি আসে, এটা ভালো করে পড়বেন।
মেঘ শব্দটির প্রতিশব্দ কোনটি? মেঘ একটুকে মাত্র বললাম আমরা, কিন্তু একটুকে বলছি। মেঘ শব্দটির প্রতিশব্দ সিন্ধু মানে কি? সাগর। সিন্ধু মানে হচ্ছে সাগর। বারিধি একটুকে বললাম সাগর। বারিদ এবং অদ্রি, বারিদ এবং অদ্রি কোনটা হবে? মেঘ শব্দটির সমার্থক শব্দ কোনটি? মেঘ শব্দটির সমার্থক শব্দ কোনটি? মেঘ, যেখান থেকে পানি পাওয়া যায়। মেঘ পানি দেয় যে, বাড়ি মানে পানি। বারিধি জল ধারণ করে যে, পানি ধারণ করে যে, তাকে বলা হয় বারিধি, সমুদ্র। একত্রিশের সি, 31 সি হবে মেঘ। আমি একটু বললাম জল পানি ধারণ করে যে, পানি ধারণ করে যে, তাকে বলা হয় কি? সমুদ্র, বা এই যে সমুদ্র পানি ধারণ করে যে। আর মেঘ কি করে? পানি দেয়, পানি দেয় যে, তাকে বলা হয় কি? মেঘ। বা পানি যে দেয় তাকে বলা হয় বারিদ, পানি যে দেয় তাকে বলা হয় বারিদ। অর্থাৎ পানি বারিদ, বাড়ি দেয় যে, পানি দেয় যে, বারিদ। করিজেন্ডাম শব্দের অর্থ কি? করিজেন্ডাম শব্দটির অর্থ কি? করিজেন্ডাম শব্দটির অর্থ এটার কোন জায়গা থেকে আসছে? পারিবারিক শব্দ থেকে আসছে, পারিবারিক শব্দ থেকে আসছে এখান থেকে। সবারই অ্যান্সার দেখতেছি এখানে, অনেকে অ্যান্সার দিচ্ছেন। সঠিক অ্যান্সার হ্যাঁ, সবারই অ্যান্সার সঠিক। এটা সবাই অ্যান্সার সঠিক করতেছেন। করিজেন্ডাম শব্দের অর্থ হচ্ছে শুদ্ধিপত্র। করিজেন্ডাম শব্দের অর্থ হচ্ছে শুদ্ধিপত্র। এখানে বলা হচ্ছে অল্প বিদ্যা ভয়ঙ্করী, এটা ছোটবেলা থেকে পড়ে আসতেছেন। অল্প বিদ্যা ভয়ঙ্করী, যে আপনারা অল্প একটু জানেন, আপনি সব কিছু করে ফেলার চেষ্টা করতেছেন। আপনি অল্প কিছু জানেন, কিছু সব কিছু করে ফেলার চেষ্টা করছেন, তাহলে এখানে কি হবে? এটা খুব সহজ একটা বিষয়, যে অল্প বিদ্যা ভয়ঙ্করী। নার্সিংয়ে পড়তে যাচ্ছেন, দেখা যাচ্ছে আপনাকে প্রথমে একটা শেখানো হয়েছে, আপনি সব কিছু উল্টা করে ফেলতে যাচ্ছেন, তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। অল্প বিদ্যা নিয়ে ভালো করে শিখতে হবে, তারপর প্রয়োগ করতে হবে। আপনাদেরকে ভালোভাবে শিখতে হবে, তাহলে ভালোভাবে প্রয়োগ করতে পারবেন। অল্প একটু জেনেই সব কিছু করে ফেলা যাবে না। তাহলে এখানে অনেকের সবারই অ্যান্সার ম্যাক্সিমাম সঠিক। এখানে সবার অ্যান্সারই সঠিক। অল্প বিদ্যা ভয়ঙ্করী, লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। অল্প বিদ্যা নিয়ে সব কিছু করে ফেলা যাবে না, আগে জানতে হবে, তারপর প্রয়োগ করতে হবে। বাংলা সাহিত্য সমাজে অন্যতম প্রতিকার আবুল ফজল কোন যুগান্তকারী আন্দোলনে সরাসরি জড়িত ছিলেন? আবুল ফজল কোন আন্দোলনে জড়িত ছিলেন? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বুদ্ধের মুক্তি আন্দোলন, ৭১ মুক্তিযুদ্ধ, ৬৯ গণ অভ্যুত্থান, ভাষা আন্দোলন।
বাংলায় মুসলিম সাহিত্য সমাজে, মুসলিম সাহিত্য সমাজে আবুল ফজল কোন আন্দোলনে জড়িত ছিলেন? চৌত্রিশের এক সবার অ্যান্সারই সঠিক, ম্যাক্সিমামই সঠিক অ্যান্সার দিচ্ছে না এখানে। তাহলে আবুল ফজল, কাজী মোতাহার হোসেন চৌধুরী, এরা সবাই কিন্তু এই মোতাহার হোসেন চৌধুরী, আবুল ফজল, এরা সবাই বুদ্ধের মুক্তি আন্দোলনে জড়িত ছিল। কাজী হ্যাঁ, একজন প্রশ্ন করছে এক্সামে 2টা করে অপশান থাকলে ভালো হতো। 2টা করলে আপনারা ভুল করতেন আরো। 2টা করে অপশান থাকলে ওই আপনারা ভুল, যারা ভুল করার অভ্যস্ত আছেন, পড়াশোনা করেন নাই, তারা ভুল করেই আসবেন। 4টা থাকা 2টা থাকে। যারা ভালো করে পড়াশোনা করছেন অবশ্যই ভালো করে পারবেন তারা। সিরাজউদ্দৌলার প্রধান প্রতিবন্ধকতা কে ছিল? সিরাজউদ্দৌলা ছিল বাংলার শেষ স্বাধীন নবাব। 1757 সালে পলাশীর প্রান্তরে 23শে জুন পলাশী যুদ্ধ হয়, যে যুদ্ধে ইংরেজ অর্থাৎ নবাবের সেনাপতি ছিল মির্জাফরের নিষ্ক্রিয়তা, তার বিশ্বাসঘাতকতার কারণে ইংরেজদের কাছে সিরাজউদ্দৌলা তার অনেক সৈন্যবাহিনী থাকার পরে থেকে পরাজিত হয়। এটার প্রধান কারণটা কি ছিল? জমিদার বিদ্রোহ, ইংরেজ ষড়যন্ত্র, না পরিবার প্রীতি, না প্রসাদ ষড়যন্ত্র? তার আপন মানুষ কিন্তু তার সাথে বিশ্বাসঘাতকতা করছে, তার আপন মানুষগুলো তার সাথে বিশ্বাসঘাতকতা করছে। তার মানে কি, এই প্রসাদের ষড়যন্ত্র থেকে তার যে সেনাপতি ছিল, তার প্রধান সেনাপতি ছিল মীর জাফর, সেই প্রসাদ থেকে আগের থেকেই কিন্তু ষড়যন্ত্র শুরু করছে। সেই ইংরেজদের সাথে আঘাত করে গোপনে ক্ষমতা আসার জন্য, তাকে ক্ষমতা লোভ দেখানো হয়, সে ক্ষমতা আসার জন্য ইংরেজদের সাথে আঘাত করে নবাবকে কিন্তু এই যুদ্ধে পরাজিত করে দেয়। তাহলে এখানে মেন জিনিসটা কি, প্রসাদ ষড়যন্ত্রটাই ছিল মেন বিষয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিখ্যাত একজন কথা সাহিত্যিক, তিনি একজন কথা সাহিত্যিক, তাকে বলা হয়, শরৎচন্দ্রকে বলা হয় কথা সাহিত্যিক। দেনা পাওনা বলছে প্রথম মুদ্রিত রচনা কোনটি? শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা কোনটি? দেখেন এখানে দেনা পাওনা একটা আছে উপন্যাস, আর একটা আছে ছোট গল্প। 9, 10 অথবা 8, 9 দেনা পাওনা ছোট গল্পটা পড়ছেন, ছোট গল্প। এখন এই দেনা পাওনা নামে ছোট গল্পও আছে, উপন্যাসও আছে। যদি কখনো উত্তর করে দেনা পাওনা ছোট গল্প কার লেখা, তখন উত্তর একটা হবে। আর যদি বলে দেনা পাওনা উপন্যাস কার লেখা, তখন উত্তর আরেকটা হবে। এই শরৎচন্দ্রের যে উপন্যাসের নাম আছে দেনা পাওনা। আবার এই দেনা পাওনা নামে একই নামে ছোট গল্প রচনা করছে রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে বলে থাকি ছোট গল্পের জনক। তিনি এই দেনা পাওনা একই নামে যৌতুক প্রথার বিরুদ্ধে তিনি একটা ছোট গল্প রচনা করেন, এটার নাম কি? দেনা। ছোট গল্প বললে দেনা পাওনা রবীন্দ্রনাথ ঠাকুর, আর উপন্যাস বলতে যদি উপন্যাস বলে তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পল্লী সমাজ এটাও শরৎচন্দ্রের লেখা একটা উপন্যাস। তাহলে এটা একটা উপন্যাস, এটা একটা উপন্যাস। আবার চরিত্রহীন এটাও একটা উপন্যাস। এই তিনটা হচ্ছে, এখানে যে 4টার ভিতরে 3টা হচ্ছে শরৎচন্দ্রের উপন্যাস, এটাও শরৎচন্দ্রের লেখা। এখানে 4টাই শরৎচন্দ্রের লেখা, কিন্তু 3টা হচ্ছে উপন্যাস, এটা হচ্ছে গল্প। এবং শরৎচন্দ্রের প্রথম এই গল্প মন্দিরটাই প্রথম প্রকাশিত হয়। গুডস শব্দটির পারিভাষিক রূপ কোনটা? গুডস মানে কি? ভালো, খুব ভালো, সার্থক, পণ্যদ্রব্য। গুডস শব্দটির পারিভাষিক রূপ কোনটি? গুডস শব্দটির পারিভাষিক রূপ কোনটি? 37-এর এ, 37-এর এ। যদি বলা হতো
ফর গুড, এটার অর্থ একটা ফ্রেজ। ফর গুড শব্দের অর্থ হচ্ছে চিরতরে, চিরতরে। তার মানে সে এক ব্যক্তি কোনো ব্যক্তির দেশ থেকে চিরতরে দেশ ত্যাগ করলো ফর গুড, হি লিভস কান্ট্রি ফর গুড। তার মানে কি চিরতরের জন্য একেবারে দেশ ত্যাগ করতে, ফর গুড ফ্রেজ এটা চিরতরে। যেমন গুডস, যদি গুড বলে, গুড মানে হচ্ছে ভালো, আমরা জানি গুড ওয়েল। আবার যদি বলে গুড ওয়েল, যদি বলতো গুড ওয়েল, গুড ওয়েল মানে হচ্ছে আবার সুনাম। গুড ওয়েল মানে কি সুনাম, গুড ওয়েল মানে হচ্ছে সুনাম, গুড ওয়েল মানে হচ্ছে সুনাম। সুনাম। আর এখানে গুডস মানে হচ্ছে পণ্যদ্রব্য, পণ্যদ্রব্য, হ্যাঁ গুডস মানে হচ্ছে পণ্যদ্রব্য। নুরুদ্দিনের সারা জীবন কবিতার লেখককে, নুরুদ্দিনের কথা মনে পড়ে যায়, এটা হচ্ছে আসলে কাব্যগ্রন্থ। নুরুদ্দিনের সারা জীবন এটা হচ্ছে কাব্যগ্রন্থ, কাব্যগ্রন্থ। আর কবিতা হচ্ছে নুরুদ্দিনের কথা মনে পড়ে যায়, একটা কবিতা আপনাদের বইতে আছে, নুরুদ্দিনের কথা মনে পড়ে যায়। এই নুরুদ্দিন রংপুর অঞ্চলে তিনি কৃষক নেতা ছিল। নুরুদ্দিন ছিল কি কৃষক নেতা, তিনি রংপুর অঞ্চলে ডাক দিয়েছিল, কৃষক আন্দোলনে ডাক দিয়েছিল। এবং এই নুরুদ্দিনের কথা মনে পড়ে যায়, এটা লিখছে কে? এটা লিখছে কে? নুরুদ্দিনের কথা মনে পড়ে যায়, যে বইটাতে আপনার কিন্তু আছে এটা, এবং নুরুদ্দিনের কথা মনে পড়ে যায় এই কবিতাটা এই কাব্যগ্রন্থের অন্তর্গত। তিনি রংপুর অঞ্চলে কৃষক আন্দোলনের ডাক দিয়েছিল। আর এখানে শামসুর রহমান, তাকে বলা কি নাগরিক কবি, নাগরিক কবি। আবার এই সৈয়দ শামসুল হককে বলা হয় সাব্যসাচী কবি, সাব্যসাচী, সাব্যসাচী কবি বলা হয় তাকে, সাব্যসাচী। সৈয়দ শামসুল হক সাব্যসাচী কবি। তার বাড়ি কিন্তু উত্তরবঙ্গে ছিল, গাইবান্ধার দিক দিয়ে, সরি কি বলে কুড়িগ্রামের দিকে ছিল তার জন্মস্থান। সেক্ষেত্রে এই যে নুরুদ্দিন কৃষক আন্দোলনের ডাক কিন্তু রংপুর অঞ্চলে দেয়। তাহলে একে নুরুদ্দিনের সারা জীবন এটা লিখছে হচ্ছে সৈয়দ শামসুল হক। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কাস্টম অর্থ কি? কাস্টম আমরা বলে থাকি, আমরা ফোনটা কাস্টমাইজ করব, ফোনটা কি কাস্টমাইজ করব বলে থাকি। তাহলে কাস্টম মানে কি পরিমার্জন, কাস্টম মানে কি শুল্ক, আমরা বলি কাস্টম অফিসার। কাস্টম মানে কি শুল্ক, না কাস্টম মানে প্রথা, না কাস্টম মানে দাবি, কোনটা হবে? কাস্টম শব্দের অর্থ কি? এটা ম্যাক্সিমাম সময় ম্যাক্সিমাম ভুল করে সবাই। কাস্টম শব্দের অর্থ কি? কাস্টম শব্দের অর্থটা কি? আমরা বলে থাকি কাস্টমাইজ, যে একটা জিনিসকে অন্যভাবে তৈরি করা, সেটা কাস্টমাইজ বলে থাকি, পরিমার্জন বা হতে পারে কাস্টম। তাহলে কাস্টম শব্দের অর্থটা কি? এটা ম্যাক্সিমাম ভুল করবে, আমি জানি, এটা ম্যাক্সিমাম ভুল করবে। এখানে দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে কাস্টমস এস আর কাস্টম, এই দুইটা দেখেন একই রকম, এস এর পার্থক্য এখানে। যদি কাস্টমস থাকে, এই কাস্টম অর্থ হচ্ছে শুল্ক, কাস্টমস শব্দের অর্থ হচ্ছে শুল্ক, কাস্টমস অফিসার আমরা বলে থাকি, শুল্ক। আর কাস্টম, এই কাস্টম মানে হচ্ছে প্রথা। প্রথা কি জিনিস? যে জিনিসটা পূর্ব থেকে চলে আসতেছে একইভাবে, সেটাকে বলা হয় প্রথা। অনেক আগেও ছিল, এখন সেই একইভাবে চলে আসছে, এটাকে বলা হবে প্রথা। আবার এটার থেকে এটা জিকের ভিতরে আসতে পারে, আইনের সর্বপ্রাচীন উৎস কোনটা? আইনের সর্বপ্রাচীন উৎস হচ্ছে প্রথা। যে অনেক অনেক আইন আছে যে আমরা আগে থেকে মেনে আসতেছি, সেটাকে প্রথা ছিল এক সময়, ওই প্রথাকে আইন হিসাবে স্বীকৃতি প্রদান করা হয়েছে। অর্থাৎ মানুষ মেনে আসতো, ওই মেনে আসাটাকে মানতো যে এটাকে করতে হবে, এটা করা যাবে না, ওই প্রথাটাকে আইনে রূপান্তর করা হয়েছে। আইনের সর্বপ্রাচীন উৎস হচ্ছে প্রথা।
অগ্র শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? অগ্র, অগ্র মানে কি? আগে। অনুজ মানে কি? ছোট। অনুজ মানে হচ্ছে ছোট। সামনে, তাহলে আগের সামনে একই কথা, অঙ্গ। অঙ্গ মানে কি? দেহের একটা অংশ। পশ্চাৎ মানে কি? পিছনে, পিছনে। তাই অ্যান্সার খুবই সহজ এটা অ্যান্সারটা, এটার খুব সহজ একটা অ্যান্সার 40-এর ঘ। হ্যাঁ, সবার অ্যান্সারই সঠিক। আশা করি আজকের ক্লাসটা আপনাদের অনেক উপকারে আসবে। এই জিনিসগুলো যতগুলো আমি ব্যাখ্যা সহ বললাম, এই ব্যাখ্যা সহ ভালো করে পড়াশোনা করবেন। ব্যাখ্যা সহ যদি ভালো করে পড়াশোনা করেন, ওই ব্যাখ্যা থেকে কিন্তু কোশ্চেন করে দিতে পারে। অর্থাৎ এবছরে অপশান ছিল, অপশানটাই কোশ্চেনে চলে আসতে পারে। তাই বলতে পারে পশ্চাতের বিপরীত শব্দ কোনটা, তো পশ্চাতে এখানে দেওয়া আছে, এখানে দিতে পারে পশ্চাতের বিপরীত শব্দ কোনটা, পশ্চাতের সমার্থক শব্দ কোনটা। এটা কিন্তু এভাবে পরীক্ষা আসতে পারে। এখন যারা লাইভে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি পরবর্তী ক্লাসগুলো আপনারা করবেন, এবং যারা এখনও আমাদের বইটা সংগ্রহ করেন নাই, আমাদের শেষ সময় এই 200 পেজের একটা বই, 200 পেজের একটা বই, 250 পেজের একটা বই, এই বইটা যদি আপনারা শেষ করতে পারেন, আশা করি যা পড়ছেন ওইগুলো এখানে দেওয়া আছে, কিন্তু শর্ট করে দেওয়া। আপনারা যা পড়ছেন এতদিন, যারা ভালোভাবে পড়াশোনা করছেন, ওই জিনিসগুলোই শর্ট করে এখানে দেওয়া। শর্ট করে আপনারা যদি একবার রিভিশন দিয়ে যান, যারা এখনো বইটা সংগ্রহ করেন নাই, আশা করি এই বই থেকে সর্বোচ্চ পরিমাণ কমন পাবেন এবার পরীক্ষায়। আপনারা বইটা সংগ্রহ করে নেবেন, সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে 1 থেকে 2 দিনের মধ্যে পেয়ে যাবেন। এই অল্প সময়ের ভিতরে 250 পেজের এই বইটা রিভিশন দিয়ে যাবেন। আশা করি আপনাদের জন্য অনেক ভালো কিছু বই আনবে এই বইটা। অবশ্যই আপনাদের সবার জন্য দোয়া থাকবে, অবশ্যই আছে, থাকবে। ভালো কিছু করবেন, পড়াশোনা ঠিকমতো করেন, আল্লাহ ভরসা। দেখা হবে বিজয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা লাইভটা এখন শেয়ার করে নাই, অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন, যাতে অন্যরাও দেখতে পারে, আপনি পরবর্তীতে আরেকবার রিভাইজ করতে পারেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ। আজকে সবাই ফুল স্পিডে কাজ করবে, কোনো সময় 30 জনে